আলাইকুম সবাইকে। আজ শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা ছায়ার সঙ্গী। প্রতি বছর শীতের সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসবো, দলবল নিয়ে যাব, হইচই করা যাবে। আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি, তারা ভারী খুশি হবে। পুকুরে ঝাপাঝাপি করতে পারবে। শাপলা ফুল যে শুধু মতিঝিলের সামনেই ফুটে না, অন্যান্য জায়গাতেও ফুটে, তাও চোখে দেখবে। আমার বেশিরভাগই পরিকল্পনা শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না, কিন্তু এটা কেমন করে জানি লেগে গেল। একদিন সত্যি সত্যি রওনা হলাম। আমাদের গ্রামটাকে অজপাড়াগা বললেও সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছাতে হয় গরুর গাড়িতে। বর্ষার সময় নৌকা, তবে মাঝখানে একটা হাওর পড়ে বলে সেই যাত্রা অগস্ত্য যাত্রার মতো। অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো। সেখানে দেখলাম আমাদের বাচ্চাদের আনন্দবর্ধনের সব ব্যবস্থায় নেওয়া হয়েছে। কোত্থেকে যেন একটা হাড় জিরজিরের বেত ঘোড়া জোগাড় করা হয়েছে। এই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি। 2-3 জন একসাথে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধুবান্ধব জুটে গেল। তারা যেখানেই যায় তার সেই সঙ্গে গোটা 50-এর ছেলে পুলে থাকে। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত হয়ে গেল। তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি একগাদা বই সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেওয়া, শুয়ে শুয়ে বই পড়া এবং খুব বেশি ইচ্ছা থাকলে খাতা কলম নিয়ে বসা। একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছা করছিল না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি। নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছা করে, প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না। সারাক্ষণই লোকজন আসছে, তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল বিষয় নিয়ে আলোচনায় উঠছে। এসেই বলবে দেশের অবস্থাটা কি, কন দেখি ছোট মিয়া, দেশ কী ছিল আর কী হইল। দিন 4-5 মধ্যে সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না, গল্প গুজবও তেমন করতে পারি না। তখন তারা আমাকে রেহাই দিল, আমি হাঁফ ছেড়ে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমি লেখালেখি কাটাকুটি করি। সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে নিয়ে বেড়াতে বেরোই। চমৎকার লাগে। প্রায় রোজই 1-2 জন করে গাতক আসে, জ্যোৎস্না ভেজা উঠানে বসে চমৎকার গান ধরে। ও মা না, এই কথাটি না শুনলে প্রাণে বাঁচতাম না। না না, আমি প্রাণে বাঁচতাম না। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো। লেখার ব্যাপারে আগ্রহ বাড়তে লাগলো। সারাদিনই লিখি। দুপুরের কথা এক মনে লিখছি, জানলার অভ্যাসে খুট করে এক শব্দ হলো। দাঁড়িয়ে দেখি খালি গায়ে রোগা মতো 10 বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি, জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে আমাকে দেখে চোখে চোখ পড়লেই পালিয়ে যায়। আজ পালালো না। আমি বললাম, কী রে? সে মাথাটা চট করে নামিয়ে ফেললো। আমি বললাম, চলে গেলি নাকি? সে আড়াল থেকে বলল, না। নাম কি তোর? মন্তাজ মিয়া। আয় ভেতরে। না, আর কোনো কথাবার্তা হলো না। আমি ডুবে গেলাম লেখায়। শান্ত ঘুঘু ডাকা দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম। মন্তাজ মিয়ার কথা ভুলে গেলাম। পরদিন আবার এই ব্যাপার। জানলার ওপাশে মন্তাজ মিয়া বড় বড় কৌতূহলী চোখে সে তাকিয়ে আছে। আমি বললাম, ব্যাপার কী রে মন্তাজ মিয়া? আয় ভেতরে আয়। সে ভেতরে ঢুকলো। আমি বললাম, থাকিস কোথায়? উত্তরে পোকা খাওয়া দাঁত বের করে সে হাসলো। স্কুলে যাস না? আবার হাসি। আমি খাতা থেকে একটা সাদা পাতা ছিঁড়ে তার হাতে ধরিয়ে দিলাম। সে তারই বিপুল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কী করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকলো, গালের উপর খানিক্ষণ চেপে উল্কার বেগে বের হয়ে গেল। রাতে খেতে খেতে আমার ছোটো দাদা বললেন, মন্তাজ হারামজাদা তোমার কাছে নাকি আসলে একটা চোর দিয়ে বিদায় করবে। কেন? বিরাট চোর, যা দেখে তাই তুলে নিয়ে যায়। ত্রিসীমানায় ঘেঁষতে দেবে না। 2 দিন পর পর মার খায়, তাতেও হোশ হয় না। তোমার এখানে এসে সে করে কি? কিছু করে না। চুরির সন্ধানে আছে। কে জানে, এর মধ্যে হয়তো তোমার কলম টলম কিছু নিয়েছে। না, নেয়নি। ভালো করে খুঁজে দেখো, কিছুই বলা যায় না। ওই ছেলের ঘটনা আছে। কী ঘটনা? আছে অনেক ঘটনা, বলবো একসময়। পরদিন যথারীতি লেখালেখি শুরু করেছি। হইচই শুনে বের হয়ে যেতাম। অবাক হয়ে দেখি মন্তাজ মিয়াকে 2-4 জন চ্যাংদোলা করে নিয়ে এসেছে। ছেলেটা ফোপাচ্ছে, বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে। ঠোঁট ফেটে রক্ত পড়ছে, একদিককার গাল ফুলে রয়েছে। আমি বললাম, কী ব্যাপার? শাস্তিদাতাদের একজন বললো, দেখেন তো এই কলমটা আপনার কি না? মন্তাজ হারামজাদার হাতে ছিল। দেখলাম কলমটা আমারই। 4-5 টাকা দামের গল্প এমন কোনো বস্তু না। আমার কাছে চাইলেই দিয়ে দিতাম। চুরি করার প্রয়োজন ছিল না। মনটা একটু খারাপই হলো। বাচ্চা বয়সে ছেলেটা এমন চুরি শিখলো কেন? বড় হয়ে সে কী করবে? ভাই সাহেব, কলমটা আপনার? হ্যাঁ। তবে আমি এটা ওকে দিয়েছি। ছেড়ে দিন। বাচ্চা ছেলে এত মারধর করেন কেন? মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না? শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বললো, এই মাইরে আর কিছু হয় না। এটা ওর কাছে পানি ভাত। মাইন না খাইলে আর ভাত হজম হয় না। মন্তাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে। তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে প্রথম একজনকে দেখছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি। মন্তাজ মিয়া নিঃশব্দে বাকি দিনটা জানলার পাশে বসে রইল। অন্যদিন তার সঙ্গে কিছু কথাবার্তা বলি, আজ কোনো কথা হলো না।
মেজাজ খারাপ হয়েছিল। এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন? মমতাজ মিয়ার যে একটা বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে। চুরির ঘটনারও 2 দিন পর। গ্রামের মানুষদের এই একটা অদ্ভুত ব্যাপার, কোন ঘটনা গুরুত্বপূর্ণ আর কোনটা তুচ্ছ এরা বুঝতে পারে না। মমতাজ মিয়ার জীবনের এত বড় একটা ব্যাপার আমাকে এতদিন কেউ বলেনি, অথচ তুচ্ছ বিষয় অনেকবার করে শোনা হয়ে গেছে। মমতাজ মিয়ার ঘটনাটা এই: 3 বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মমতাজ মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে। সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মমতাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারও নিয়ে এলেন। ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মমতাজ মিয়া মারা গেল। গ্রামে জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। মমতাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদলো, তার বাবাও খানিকক্ষণ আমার পুত কই গেল রে বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল। বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয়, পুত্র শোকে কাতর হলে চলে না। মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দেওয়া যায় তাতে ততই নাকি সোয়াব। কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে। কাজী জুম্মা ঘরের পাশে বাদ আসর মমতাজ মিয়ার কবর হয়ে গেল। সব কিছুই ঘটলো খুব স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপার শুরু হলো দুপুর রাতের পর থেকে। তখন মমতাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকান্দা থেকে উপস্থিত হলো। কলমাকান্দা এখান থেকে 21 মাইল। এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়েই চেঁচিয়ে উঠলো, তোমরা করেছো কি? মমতাজ বাইচা আছে, কবর খুঁড়ে তারে বাইর করো, দ্বিরঙ্গ করবা না। বলাই বাহুল্য কেউ তাকে পাত্তা দিল না। শোকে কাতর মানুষের মাথা খারাপ হয়ে যায়। কবর দর্পণ নিকটাত্মীয়রা সবসময় বলে ও মরে নাই, কিন্তু মমতাজ মিয়ার বোন রহিমায় ব্যাপারটা নিয়ে এতই হইচই শুরু করলো যে সবাই বাধ্য হলো মৌলানা সাহেবকে ডেকে আনতে। রহিমা মৌলানা সাহেবের পায়ে গিয়ে পড়ে গেল, কাঁদতে কাঁদতে বলে মমতাজ বাইচা আছে, আপনি এরা বাঁচান, আপনি না বললে এরা কবর করতো না, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি পাও ছাড়তাম না। মৌলানা সাহেব অনেক চেষ্টা করে রহিমাকে ঝেড়ে ফেলতে পারলেন না। রহিমা বজ্র আটুনিতে পা ধরে বসে রইল। মৌলানা সাহেব বিরক্ত হয়ে বললেন, বাইচা আছে বুঝলা কেমনে? রহিমা ফোপাতে ফোপাতে বলল, আমি জানি। গ্রামের মৌলানারা অতি কঠিন হৃদয়ের হয় বলে আমাদের ধারণা ছিল। এই ধারণা সত্যি নয়। মৌলানা সাহেব বলেন, প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ আছে। এই মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায়। হাদিস শরীফে আছে কবর খোঁড়া হলো। ভয়াবহ দৃশ্য। মমতাজ মিয়া কবরের পাশে হেলান দিয়ে বসে আসে, পিটপিট করে তাকাচ্ছে। হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় সে চোখ মেলতে পারছে না। কাফনের কাপড়ের এক খণ্ড তার কোমরে লুঙ্গির মতো করে প্যাঁচিয়ে পড়া, অন্য 2টি খণ্ড সুন্দর করে ভাঁজ করা। অসংখ্য মানুষ জমা হয়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখে কোনো কথা সরল না। মৌলানা সাহেব বললেন, কী রে মমতাজ? মমতাজ মৃত স্বরে বললে, পানির তিয়াস লাগছে। মৌলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মমতাজ মিয়ার গল্প। আমি আমার জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, এরকম কখনো শুনিনি। ছোটো চাচাকে বললাম, মমতাজ মিয়া তারপর কিছু বলেনি? অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর সে কী দেখলো এইসব? ছোটো চাচা বলেন, না কিছু কয় না, হারামজাদা বিরাট বজ্জাত। জিজ্ঞেস করেননি কিছু? কতজনে জিজ্ঞেস করছে। এক সাংবাদিক আইছিল, ছবি তুললো, কত কথা জিজ্ঞেস করলো, একটা শব্দ করে না, হারামজাদা বদরের হাড্ডি। আমি বললাম, কবর থেকে ফিরে এসেছে, লোকজন তাকে ভয় টয় পেত না? প্রথম প্রথম পাইতো, তারপর আর না। আল্লাহ তালার কুদরত, আল্লাহ তালার কেরামতি আমরা সামান্য মানুষ কি বুঝবো কও? তা তো বটেই। আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি সে কি করে বুঝতে পারলো মমতাজ বেঁচে আছে? জিজ্ঞেস করার তো কিছু নেই, এইটাও হইলো তোমার আল্লাহ পাকের কুদরত, ওনার কেরামতি। ধর্মকর্ম করুক আর না করুক, গ্রামের মানুষের আল্লাহ তালার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি। গ্রামের মানুষের চরিত্রের চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনায় নিয়ে এরা প্রচুর মাথামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে যায়। দার্শনিকের গলায় বলে আল্লাহ পাকের কুদরত। আমি ছোট চাচাকে বললাম, রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না? ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম। খবর দেওয়ার দরকার নেই, এমনিই আইব। এমনিতেই আসবে কেন? ছোট চাচা বললেন, তুমি পোলাপান নিয়ে আইসো, চারদিক খবর গেছে, এই গ্রামের যত মেয়ের বিয়ে হয়েছে এখন সব নাই ওর আইব, এটাই নিয়ম। আমি অবাকই হলাম, সত্যি সত্যি নাকি এটাই নিয়ম? গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়েরা নাই ওর আসবে। বাপের দেশে আসার এটা তাদের বিরাট একটা সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে বললাম, কেউ কি এসেছে? আসবো না মানে? গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়েরা নাই ওর আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়, একদিন খুব ভালো করে দাওয়াত করে খাওয়ানো হয়। ছোট চাচা এটা পছন্দ করলেন না, তবে তার রাজি না হয়ে কোনো উপায় ছিল না। আমাদের জমি জমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো একসময় রহিমাও এলো, সঙ্গে ছোট ছোট 4টি ছেলে মেয়ে। হতদরিদ্র অবস্থা। স্বামীর বাড়ি থেকে আমার জন্য সে 2টো ডালিম নিয়ে এসেছে। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো। খাওয়ার শেষে তাকে শাড়িটি দেওয়া হলো।
মেয়েটি অভিভূত হয়ে গেল। এরকম একটা উপহার বোধহয় তার কল্পনাতেও ছিল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম। কোমল গালে বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিসফিস করে বলল, ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? হইব না? কি কন ভাইজান, অত দামি জিনিস আমরা কি কোনোদিন চোখে দেখছি? তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম। তুমি কি করে বুঝলে ভাই বেঁচে আছে? রহিমা অনেকক্ষণ চুপ করে থেকে বলল, কি করে বুঝলাম তা নিজেও জানি না ভাইজান। মৃত্যুর খবর শুনি না দৌড়াতে দৌড়াতে আসছি। বাড়ির উঠানে পাও দেওয়া মাত্র মনে হইল মমতাজ বাইচা আছে। কি জন্য মনে হলো জানি না ভাইজান, মনে হইল। এরকম কি তোমার আগেও হয়েছে? মানে আগে কি কোনো ঘটনা তুমি আগে থেকেই বলতে পারো? জি না। মমতাজ তোমাকে কিছু বলেনি? জ্ঞান ফিরলে সে কী দেখলো বা কী মনে হলো? জি না। জিজ্ঞেস করনি? করছি, হারামজাদা কথা কয় না। রহিমা আরও খানিকক্ষণ বসে পান টান খেয়ে চলে গেল। আমার টানা লেখালেখিতে ছেদ পড়লো, কিছুতেই আর লিখতে পারি না। সবসময় মনে হলো একটা বাচ্চা ছেলে কবরের ভেতর বিরাট অন্ধকারে জেগে উঠে কী ভাবলো, সে কী দেখলো, তার মনের অনুভূতি কেমন ছিল। মমতাজ মিয়াকে জিজ্ঞেস করার ইচ্ছা করে না, আবার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। মনে হয় বাচ্চা একটা ছেলেকে ভয় স্মৃতি মনে করে দেওয়াটা অন্যায় কাজ। এই ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটা ভুলতে চেষ্টা করছে, ভুলতে পারছে না বলেই সে কাউকে বলতে চাচ্ছে না। তবু একদিন কৌতূহলের কাছে পরাজিত হলাম। দুপুরবেলা বই নিয়ে বসেছি। পাড়াঘায়ের ঝিম ধরা দুপুর, যেন একটু ঘুম ঘুম লাগছে। জানলার বাইরে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি মমতাজ। কি খবর রে মমতাজ? ভালো। বোন আছে না চলে গেছে? গেছে। আয় ভেতরে আয়। মমতাজ ভেতরে এলো। আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক, প্রায়ই খানিকটা গল্পগুজব হয়। মনে হয় আমাকে সে খানিকটা পছন্দ করে। এইসব ছেলেরা ভালোবাসার খুব কাঙ্গাল হয়। অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদর, এতেই তারা অভিভূত হয়ে যায়। এই ক্ষেত্রেও তাই ঘটেছে বলে আমার ধারণা। মমতাজ এসে খাটের এক প্রান্তে বসলো, আড়ে আড়ে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, তোর সঙ্গে কয়েকটা কথা বলি কেমন? আচ্ছা। ঠিক মতো জবাব দিবি তো? আচ্ছা মমতাজ, কবরে তুই জেগে উঠেছিলি মনে আছে? আছে। যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি? না। না কেন? মমতাজ চুপ করে রইল, আমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, কি দেখলি চারিদিকে? অন্ধকার? কেমন অন্ধকার? মমতাজ এবার জবাব দিল না, মনে হচ্ছে সে খুব বিরক্ত হচ্ছে। আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবু ভয় লাগলো না? মমতাজ নিচু গলায় বলল, আরেকজন আমার সাথে আসিল, ওই জন্য ভয় লাগে নাই। আমি চমকে উঠে বললাম, আরেকজন ছিল মানে? আরেকজন কে ছিল? চিনি না, আন্ধার, কিচ্ছু দেখা যায় না। ছেলে না মেয়ে? জানি না। সে কি করলো? আমারে আদর করলো আর কইলো কোনো ভয় নাই। কিভাবে আদর করলো মনে নেই। কি কি কথা বললো, মজার কথা, খালি হাসি আসে। বলতে বলতে মমতাজ ফিক করে হেসে ফেলল। আমি বললাম, কীরকম মজার কথা বল তো, দুই একটা শুনি। মনে নাই, কিছুই মনে নাই। কি 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 সে বলেছে? জি না। ভালো করে ভেবে টেবে বল তো, কোনো কিছু মনে পড়ে? ওনার গায়ে শাওলার মতো গন্ধ ছিল। আর কিছু? মমতাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে টেবে বল, কিছুই মনে নাই? মমতাজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বললে, একটা কথা মনে আসছে। সেটা কি? বলতাম না, কথাটা গোপন। বলবি না কেন? মমতাজ চুপ করে রইল। আমি আবার বললাম, বল না মমতাজ, আমার খুব শুনতে ইচ্ছে করছে। মমতাজ উঠে চলে গেল। তার সঙ্গে এই আমার শেষ দেখা। বাকি যে কদিন গ্রামে ছিলাম সে কোনো দিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে তাকে খবর দিয়েছি, তাও সে আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না। কিছু রহস্য সে চায় তার নিজের কাছে রাখুক, এটা তার অধিকার। এই অধিকার সে অনেক কষ্টে অর্জন করেছে। শাওলাগন্ধি সেই ছায়াসঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি, তাতেও কিছু যাবে আসবে না। শেষ হলো আজকের গল্প, যার নাম ছিল ছায়াসঙ্গী। আপনারা আপনাদের লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আমার গল্প। আল্লাহ হাফিজ সবাইকে।